দুদিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম। আজ বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, হতে পারে 11 চুক্তি। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি, সব ঘটনা প্রকাশ হতে দেয় না সরকার, যুক্তরাষ্ট্রের সর্বশেষ রিপোর্ট। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। এসক্যাপ সম্মেলনে থাইল্যান্ড যাচ্ছেন কাল। তাপদাহে পুড়ছে দেশ, পাবনা, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বাতাসে আগুনের হলকা। হিট স্ট্রোকে রাজধানীতে একজনের মৃত্যু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুদিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের আমিরকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি সোমবার বিকেল 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কাতারের আমিরকে গার্ড অফ অনার দেয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাতারের আমিরের বৈঠক হবে। এ সফরে ঢাকা ও দোহার মধ্যে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দ্বৈত কর প্রতিকার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পণ্য পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্তদের হস্তান্তর ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হতে পারে। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে একথা বলা হয়েছে। সোমবার বার্ষিক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের গ্রহণযোগ্য খবর রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ারও অনেক খবর রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করা হলে রক্ষা পেত বিশ্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিষ্ণুতা শক্তিশালীকরণ এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নিতে বিশ্বের সামনে 5 দফা সুপারিশ তুলে ধরেন শেখ হাসিনা। রকনুজ্জামানের রিপোর্ট। I declare the grand inauguration of NAP Expo 2024 and the launch of BCDP. ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান 2024-এর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় 1000 প্রতিনিধি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। 4 দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন সহ তার সরকার 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে 37,000 কোটি টাকা ব্যয় করেছে। 25 বছর মেয়াদী জাতীয় অভিযোজন পরিকল্পনা সহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিস্তারিত তুলেও ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব সম্পদ দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। অভিযোজন কার্যক্রমে বাস্তবায়নের জন্য 2009 সালে আমরা নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছি। 2023-24 অর্থ বছরে 25টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা আমরা ব্যয় করেছি। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত।
বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য প্রধানভাবে দায়ী ধনী দেশগুলোর প্রতিশ্রুত অর্থ জলবায়ু তহবিলে দ্রুত জমা দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বানও জানান তিনি। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে নানান পদক্ষেপ নিয়েছে। ধরিত্রী রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি মেনে সভা সমাবেশ করবে, তা না হলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি আশা করেন 28 অক্টোবর আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি করেছিল সে পথে এবার হাঁটবে না দলটি। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, জাতিসংঘের স্ক্যাপ সম্মেলনের বাইরেও 26 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি দেশটির পর্যটন খাতে মানব সম্পদ বিনিয়োগে আগ্রহ দেখাবে বাংলাদেশ। সফরে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারকে সইয়ের পাশাপাশি মুক্ত বাণিজ্য আলোচনার বিষয়ে একটি লেটার অফ ইন্টেন্ট থাকবে। সম্মেলনে 26 এপ্রিল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের সফর সংক্ষিপ্ত, সে কারণে ধানমন্ডি 32 নম্বর ও রাস্তা উদ্বোধন সহ সব জায়গায় যেতে পারছেন না তিনি। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকটিও বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় কোন সেক্টরে যুদ্ধ করেছেন প্রশ্ন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। বলেন, ভারতের ওপর ভর করে সরকার যত কিছুই করুক বিএনপিকে ধ্বংস করা যাবে না। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি সংগঠিত হচ্ছে, শক্তি অর্জন করেছে। বিএনপি আন্দোলন থেকে পিছু হটবে না বলেও জানান জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, জনগণের পকেট কেটে ক্ষমতায় আসার 100 দিন উদযাপন করছে সরকার। আওয়ামী লীগের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। কেন সেই ভারত বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে? সেই কারণে আজকে এই ব্যানারে বলা আছে, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। আমরা ভারতীয়দেরকে এদেশে আগ্রাসন থেকে বিরত রাখার জন্য আজকে আমরা নেমে পড়েছি। ওবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে? অব্যাহত দাবদাহে নাকাল সারা দেশের মানুষ। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনা ও চুয়াডাঙ্গায়। একই অবস্থা অন্য জেলাগুলোতেও। বাতাসে যেন আগুনের হলকা। বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। রাজশাহীর বাগমারার ভুট্টা খেতে কাজ করার সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ ধরে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। 2 ডিগ্রি কমে সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত জনপদ। দিন ও রাতের তাপমাত্রায় নেই খুব বেশি তফাৎ। জনসাধারণকে সচেতন করতে এখনো চলছে মাইকিং। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে। ঘর থেকে বিশেষ কাজ ছাড়া বেরাতে পারছেন না। আর বেরালে মনে হচ্ছে এই আগুনের মতো ছাড়া লাগছে চোখে। এই তাতে মানুষ বেরাতে পারছে না। এতে করে আমাদের ভালোভাবে কিছুই হচ্ছে না। আমাদের চাল ডাল কিনবো, 1 কেজি 2 কেজি চাল কিনতে পারছি না। তীব্র তাপদাহে পুড়ছে ঝালকাঠিও। চরম বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। প্রখর রোদে পুড়ছে বিস্তীর্ণ মাঠের ফসল। মাটি ফেটে চৌচির। রোজগার কমে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে শ্রমজীবীদের। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রেহার কোনো কায়দা নাই, দুর্বিষহ অবস্থা। গরমে গায়ে গুঞ্জি জামা টামা রাখার কোনো সিস্টেম নাই।
খুব খারাপ অবস্থায় আছি আমরা। নামছি রোডে প্যাডের দায়, রোডে কোনো যাত্রী নাই, রাস্তাঘাটে কোনো লোকজন বেরোতে পারছে না, গরমে চলতে পারতে অসুবিধা হয়, এতে গাড়ি বেঁচে খাওয়া লাগে। এই তীব্র গরমে যেটা স্বাস্থ্যের ঝুঁকি যেটা আছে সেটা হচ্ছে যে ডায়রিয়া। এই আমাদের অঞ্চলে অলরেডি ডায়রিয়া শুরু হয়ে গিয়েছে, কিছুটা প্রকোপ বেড়েছে আগে, যদিও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে। গরমে অতিষ্ঠ শরীয়তপুরের সাধারণ মানুষ, রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই তাপদাহ কতদিন থাকবে কি থাকবে আমরা জানি না, তবে আমার কথা হলো যে বাচ্চাদেরকে ঘরের বাইরে যত কম নিয়ে পারা যায় তত ভালো। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাতক্ষীরাতেও, বেকায়দায় খেটে খাওয়া মানুষ। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরমের হাত থেকে রেহাই পেতে গাছতলায় আশ্রয় নিচ্ছেন অনেকে। ভিড় বেড়েছে ডাব, শরবত ও আখের রসের দোকানে। ক্ষতি হচ্ছে আমসহ বিভিন্ন ফসলের। রাস্তাঘাটে চলা যাচ্ছে না, তাই এখানে একটু তাপমাত্রা কম, তার কারণে এই আরামদায়ক জায়গায় বসে আছি। তাপে গাড়ি চালানো যাচ্ছে না, টায়ার পর্যন্ত ফেটে যাচ্ছে। এত গরম কি করি সহ্য করবো, পেটের জ্বালাই তো করতেই হবে। পানিতে নিয়ে গেলে বাচ্চারা তো আর উঠতেই চায় না পানির থেকে, প্রচণ্ড গরম। এত গরমের ভিতরে আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে অচিরেই মুক্তি মিলছে না। এপ্রিল জুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গরম অব্যাহত থাকায় হিট অ্যালার্টের সময়সীমা আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্মের উত্তাপে উত্তপ্ত আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। আজ তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কম থাকলেও জনজীবনে স্বস্তি মিলছে না। ঘর থেকে বের হলেই গরমে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। ঢাকা মেডিকেল কলেজ এলাকায় হিট স্ট্রোকে একজন রিকশা চালকের মৃত্যু হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। গেল কদিন ধরেই রাজধানী সহ সারা দেশে বইছে তাপদাহ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বিরাজ করছে। আর রাজধানী ঢাকাতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে তাদের। গরমে তো গাড়ি চালানো যায় না, খুব কষ্ট হয়। মনে করেন যে 11টার সময় বাইরে হয়েছি, আর 2টা পর্যন্ত গাড়ি চালাবো, আর কি 2টা পর্যন্ত গাড়ি চালা গাড়ি চালা যায় না। এত গরমের মধ্যে আমাদের কষ্ট হচ্ছে, রাস্তাঘাটে বের হলেও কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ কিংবা রোগী, জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বয়স্ক মানুষ হাতে একটা ছুরি, তারপর ধরেন উপরে একটা ছাতা, তারপরে পানি আছে, খুব সতর্কভাবে থাকতে হইতেছে। আর আমরা যারা চাকরিজীবী আছে তারা অ্যাকচুয়ালি অনেক সাফার করছে, কারণ যারা বাসে চলাচল করি আমরা বা হচ্ছে পাবলিক যেই ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি সেগুলোতে যে মানে মানুষের যে ভিড় প্লাস হচ্ছে যে গরম, এটাতে আসলে অতিষ্ঠ অবস্থা। এবং তীব্র গরমের এই অস্বস্তির হাত থেকে রক্ষা পেতে অনেকে আবার ফুটপাতের শরবত খাচ্ছেন। যদিও এটা কতটুকু স্বাস্থ্যকর সেটা কেউ বিবেচনা নিতে পারছেন না তারা। শরবত খেলাম, অতিরিক্ত গরম লাগছে, এই যে বরফ দিয়ে শরবত খাওয়াচ্ছে, মোটামুটি ঠান্ডা লাগলো। আর যে পরিমাণ গরম পড়ছে, হাসপাতালে গেছিলাম, প্রচণ্ড গরম। বাচ্চা তো এখন আমি যাওয়ার কথা ছিল সন্ধ্যা বাড়িতে, এখন ইমার্জেন্সি যাইতেছি, এর অবস্থা পুরো খারাপ। তীব্র এই তাপদাহ অব্যাহত থাকায় আবহাওয়া অফিস এক সতর্ক বার্তায় জানিয়েছে সোমবার থেকে পরবর্তী 3 দিন হিট অ্যালার্ট জারি থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, আজকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, কোনো কোনো জায়গায় 1 ডিগ্রিও কমতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে আগামীকাল পরশু তাপমাত্রা কমবে না, এমনকি কোনো কোনো জায়গায় আবার নতুন করে বাড়তে পারে। এই জন্য আমরা আজ থেকে সামনে 72 ঘন্টার জন্য আমরা নতুন করে আমরা হিট অ্যালার্ট জারি করেছি। আবহাওয়া অফিসের তথ্য মতে সোমবার ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা রবিবারের চেয়ে কিছুটা কম, তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়ার আভাস দেয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। গরমে অসুস্থতাজনিত রোগীদের চিকিৎসা সেবায় ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতাল জরুরি অবস্থার জন্য স্ট্যান্ড বাই রাখা হয়েছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে অধ্যাপক আনু মোহাম্মদের চিকিৎসার ব্যাপারে বোর্ড মিটিংয়ে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। মিটিং শেষে সাংবাদিকদের জানান, বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে আনু মোহাম্মদের সমন্বিত অপারেশন করা হবে। প্রধানমন্ত্রী ফোন করে আনু মোহাম্মদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন বলেও ডক্টর সামন্তলাল জানান।
গরমে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি রোগীদের চিকিৎসা সেবা দিতে সারা দেশের হাসপাতালগুলোকে বিশেষ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে বলে তথ্য দেন তিনি। জানান, এই গরমে মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীদের শুধু অনলাইন ক্লাস হবে, তবে নিয়মিত পরীক্ষা হবে। আমাদের যে ডিএনসিসি হাসপাতাল আছে, যেটা কোভিডের সময় খুব হেল্প করছিল, ওদেরকে আমরা প্রস্তুত রাখছি। তবে মনে করি না যে ওই রকম অবস্থায় যাবে। যদি কোনো দরকার হয় সেটা আমরা ব্যবহার করি। গণতন্ত্রের ভিত্তি হলো অবাধ, মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম। এ বক্তব্যকে ধারণ করে দক্ষিণ কোরিয়ায় শুরু হলো এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স। বক্তারা বলেন, বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী সরকারের উত্থানে হুমকির মুখে গণতন্ত্র ও মুক্ত স্বাধীনতা। সাংবাদিকতা কার্যকর গণতন্ত্রের জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ইমরুল কায়েসের প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হোটেল প্রেসিডেন্টে শুরু হয়েছে ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স 2024। এতে অংশ নিয়েছেন বিশ্বের 46টি দেশের অর্ধশতের বেশি সাংবাদিক। 6 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চুং বায়ুং-উন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর করতে অবাধ ও মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী সরকারের উত্থান হচ্ছে, এটা উদ্বেগজনক। এ ধরনের সরকার সবসময় সাংবাদিকদের ভয়ভীতি দেখাতে চায়। আমরা বিশ্বাস করি, যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কর্নারস্টোন বা ভিত্তি হলো অবাধ, মুক্ত ও বহুমাত্রিক গণমাধ্যম। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং সাংবাদিক ও গণমাধ্যম রক্ষায় সকল ধরনের বিধিবিধান ও আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগকে আমরা সমর্থন দিয়ে যাব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী অভূতপূর্ব হুমকির মুখে পড়েছে। সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি হামলা সহ নানা কারণে সাংবাদিকদের জীবন হুমকির মুখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তারা। আর এবারের ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্সের মূল উদ্দেশ্য নিয়ে কথা বলেন আয়োজকরা। The aim of this conference is to promote the understanding among the international journalists, such as world journalism and AI, and during the critical situation in the world. আগামী 26 এপ্রিল শেষ হবে এই কনফারেন্স। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা নানা ধরনের সমস্যার কথা তুলে ধরলেন। তবে এ ব্যাপারে সবাই একমত যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। এজন্য সব বাধা বিপত্তি উপেক্ষা করতে হবে। গণতন্ত্রকে কার্যকর করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্স, সিউল, দক্ষিণ কোরিয়া। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। তাইমুর রশিদের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে। যদিও শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সেসব অভিযোগের জবাব দেন বেনজির আহমেদ। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরুর কথা জানিয়েছে দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। জানান, 18 এপ্রিল কমিশন সভায় সাবেক আইজিপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের বিষয়টি অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক সচিব। ঈদ উল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা 18 এপ্রিল অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাবেক এই আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চে রিটের শুনানি হতে পারে। বেনজির আহমেদের যে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান যেটাই বলুন না কেন, এটা দুদক কিন্তু এটা করতে বাধ্য, কারণ এটা দুদকের আইনেই আছে, তাদের কার্যাবলীতেই আছে যে তারা এই আইনগত তারা অনুসন্ধান করবে। আমরা চেয়েছি যে দুদক এই আইনগত অনুসন্ধান না করে
তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এই ব্যর্থতা কেন আইনগতভাবে এটা বেআইনি হবে না, ব্যর্থতা কেন বেআইনি হবে না, এইটা ঘোষণা চেয়ে রিটটা করেছি। এর আগে সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে রবিবার দুদককে চিঠি দেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করার কোনো আইনগত ভিত্তি নেই। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে এখনও বিএনপিতে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন, আইনজীবী ফোরামের কোনো গঠনতন্ত্র না থাকায় তাকে অব্যাহতি দেওয়ার কোনো বৈধতা নেই। সংগঠন থেকে এর আগে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারও সঠিক হয়নি। সংবাদ সম্মেলনে তিনি আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের কঠোর সমালোচনা করেন। কায়সার কামালকে সরকারের এজেন্ট, অর্বাচীন বালক ও নৈতিক স্খলনজনিত অপরাধী বলেও অভিহিত করেন খোকন। ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এবার খেলার সংবাদ। নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসি প্রতিনিধি দল। আজ সিলেট ভেন্যু পরিদর্শন করবেন তারা। এবছর সেপ্টেম্বরে বাংলাদেশে হবে নারী টি-20 বিশ্বকাপ। সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। এই টুর্নামেন্টের মূল ভেন্যু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আইসিসির 5 সদস্যের প্রতিনিধি দল সোমবার মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেছে। অনুশীলন, সুযোগ সুবিধা, পিচ, ড্রেসিং রুম সহ অন্যান্য সুযোগ সুবিধা পরিদর্শন করেছে। আইসিসির প্রতিনিধি দলে রয়েছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালেনা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুস্কার। 2014 সালের পর নারী টি-20 বিশ্বকাপে আবারও স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল গত মাসেই বাংলাদেশ সফর করে গেছে। প্রস্তুতি সিরিজ খেলতে এখন আসছে ভারত নারী দল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুদিনের সফরে ঢাকায় কাতারের আমির শেখ তামিম। আজ বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, হতে পারে 11 চুক্তি। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি, সব ঘটনা প্রকাশ হতে দেয় না সরকার। যুক্তরাষ্ট্রের সর্বশেষ রিপোর্ট। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করলে বাঁচবে বিশ্ব, বলেছেন প্রধানমন্ত্রী। স্কাইপ সম্মেলনে থাইল্যান্ড যাচ্ছেন কাল। তাপদাহে পুড়ছে দেশ, পাবনা, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বাতাসে আগুনের হলকা। হিট স্ট্রোকে রাজধানীতে একজনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।